হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমরা ইকোনমিক্সের চ্যাপ্টার 3 নিয়ে ডিসকাস করব। চ্যাপ্টার 3তে আমরা শিখব মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন কি। এটি একটি অর্থনীতির গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা খুব ভালো করে দেখো, এটা তোমাদের আপকামিং ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, রেল, ব্যাংকিং সব এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। এখানে আমরা কি কি শিখব? ইনফ্লেশন কি, ইনফ্লেশন কেন হয়, ডিফ্লেশন কি, ডিসইনফ্লেশন কি, সিপিআই কি, ডাব্লিউপিআই কি, আরবিআই কিভাবে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করে, এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, পুরো ভিডিওটা ভালো করে দেখবে, ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং আগের দুটো পার্টে আমরা কভার করেছিলাম। ফার্স্ট পার্টে যে ইনফ্লেশন ইকোনমিক্স কি, ফার্স্ট পার্টে আমরা কভার করেছিলাম এবং ইকোনমিক্সের কি কি ব্রাঞ্চ হয়, ইকোনমিক্স কিভাবে হয়। এবং সেকেন্ড পার্টে আমরা ডিসকাস করেছিলাম ন্যাশনাল ইনকাম নিয়ে। ঠিক আছে, যদি এই পার্টগুলো না দেখে থাকো আগে পার্টগুলো দেখে নিও এবং এই পার্টটা চলো স্টার্ট করা যাক। দেখো, প্রথমে আমরা বলছি ইনফ্লেশন কি। ইনফ্লেশনকে বাংলায় কি বলে? মুদ্রাস্ফীতি। ধরো 2025 সালে তুমি 100 টাকা নিয়ে বাজারে গিয়েছিলে। ঠিক আছে, বাজারে গিয়ে 1 কিলো চাল কিনতে পেরেছিলে 50 টাকায় এবং 1 কিলো আটা কিনতে পেরেছিলে 50 টাকা দিয়ে। কিন্তু আজ এবছর 2026 সালে তুমি যখন 100 টাকা নিয়ে বাজার যাচ্ছ, তখন তুমি 1 কিলো চালের দামই হচ্ছে 80 টাকা। ঠিক আছে, এবং গমের দাম হচ্ছে 1 কিলো 50 টাকা দিয়ে বেড়ে হয়ে গেছে 60 টাকা। তো টোটাল লাগছে তোমার 140 টাকা। ঠিক আছে, একই পরিমাণ জিনিস কিনতে আগে যখন তোমার 100 টাকা লাগছিল, এখন তোমার লাগছে 140 টাকা। তার মানে কি হয়েছে? তার মানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এবং তোমার যে এই 100 টাকার নোট, সেটার ক্ষমতা, ক্রয় ক্ষমতাটা কমে গেছে, তাই না? জিনিসপত্রের যেমন দামটাও বেড়ে গেছে, ঠিক একইভাবে তোমার টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে। একেই বলা হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। যখন সময়ের সঙ্গে সঙ্গে বাজারে অধিকাংশ জিনিসের দাম বাড়তে থাকে এবং টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, তাকেই বলে হচ্ছে ইনফ্লেশন। কন্টিনিউয়াস প্রাইস রাইজ মানে ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকে। ঠিক আছে, মানে 100 থেকে 120 হলো, 110 হলো, 110 থেকে 120 হলো, 120 থেকে 130 হলো। এইভাবে যখন ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকে, তখন সেটাকে কি বলে? ইনফ্লেশন। এবং সেই যখন দাম বাড়বে তখন তো ক্রয় ক্ষমতা কমে যাবে, কারণ মানুষের কাছে যদি টাকাটা যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে 100 টাকায় আমি এখন আগে 1 কিলো চাল কিনতে পারছিলাম, এখন আমি 1 কিলো চাল কিনতে পারবো না। যদি 100 টাকা কিলো চাল হয়, 100 টাকা পার কেজি চাল হয়, আগে আমি 100 টাকা কিলো 100 টাকা দিলে 1 কিলো চাল নিতে পারছিলাম। ঠিক একইভাবে যখন জিনিসের দাম ধরো 120 টাকা হয়ে যাবে, সেই 1 কিলো চাল তো আমার হবে না। আমি যদি 100 টাকা নিয়েই বাজারে যাই, তখন আমার হবে হয়তো 800 গ্রাম চাল। তাহলে আমার ক্রয় ক্ষমতা কমে গেল। আমি একই টাকা দিয়ে আগে যে পরিমাণ জিনিস কিনতে পারছিলাম, এখন আমি কম পরিমাণ জিনিস কিনতে পারছি। একেই বলা হচ্ছে ক্রয় ক্ষমতা কমে যাওয়া। ঠিক আছে, যখন জিনিসের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকে এবং মানুষের টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, তখন তাকে বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ঠিক আছে, এবার দেখো, ক্রয় ক্ষমতা বলতে আমরা কি বুঝি। ধরো তোমার কাছে একটা 500 টাকা আছে, সেই 500 টাকা দিয়ে আগে তুমি 10 কিলো চাল কিনতে পারতে, কিন্তু এখন তুমি 8 কিলো চাল কিনতে পারছো। তাহলে কি টাকা কি তাহলে কি কমেছে? টাকা কমেনি, কিন্তু কমেছে টাকার ক্রয় ক্ষমতা। মানে সেই 100 টাকাতেই বা সেই 500 টাকাতেই তুমি যত দিন বাড়ছে, এখানে যেমন উদাহরণ আছে, দেখো চালের দাম যখন 50 টাকা কিলো ছিল 2025 সালে, তখন কি কিনতে পারছিলে? 2 কিলো চাল কিনতে পারছিলে 100 টাকা দিয়ে। পরে যখন চালের দাম 55 টাকা কিলো হয়ে গেল, তুমি 1 কিলো 800 গ্রাম কিনতে পারছো 2026-এ। এবং 2027-এ এসে যখন চালের দাম 60 টাকা কিলো হয়ে গেছে, তখন তুমি সেই 100 টাকাতে 1.66 কিলো মানে 1 কিলো 600 গ্রাম মতন চাল কিনতে পারছো। তার মানে কি, তোমার টাকার পরিমাণ একই রয়েছে, কিন্তু টাকা দিয়ে যে জিনিসটা কিনছো সেটার পরিমাণ সময়ের সাথে সাথে কমে যাচ্ছে, তাই না? একেই বলা হচ্ছে ক্রয় ক্ষমতা বা পারচেসিং পাওয়ার। যত দিন যাচ্ছে বা যত সময় যাচ্ছে, তার সাথে সাথে দামটা যেহেতু বাড়ছে, দাম বাড়ছে, কিন্তু টাকার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। একইভাবে যদি দাম কমে, টাকার ক্রয় ক্ষমতা বাড়ে, মানে দাম এবং টাকার ক্রয় ক্ষমতার মধ্যে ব্যস্তানুপাতিক সবসময় সম্পর্ক থাকে। ঠিক আছে, এবার দেখো গোল্ডেন রুলস অফ ইনফ্লেশন, মানে ইনফ্লেশনের কি কি রুলস হয়। দেখো, ইনফ্লেশনে জেনারেলি 3টে রুলস হয়, যেগুলো আমরা বলেছি। মূল্য বৃদ্ধি যখন হয়, তখন সাধারণভাবে হয়, মানে একটা জিনিসের শুধুমাত্র দাম বাড়ে না। দাম বাড়লে তোমার খাবার জিনিসেরও দাম বাড়বে, বাড়িরও দাম বাড়বে, গাড়িরও দাম বাড়বে, মানে মোটামুটি একটা সাধারণ মানুষ যা যা জিনিস ইউজ করে, সে গুডস হোক কিংবা সার্ভিসেস হোক, সেই সব জিনিসের দাম ওভারঅল আস্তে আস্তে ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। সেটাকেই কি বলে? ইনফ্লেশন। শুধুমাত্র একটা পণ্যের যদি দাম বেড়ে যায়, ধরো তোমার রিয়েল এস্টেটের দাম শুধু বাড়ছে, বাকি জিনিসের দাম ওই স্পিডে বাড়ছে না। ধরো রিয়েল এস্টেট মানে কি বোঝায়? বাড়ি। ধরো বাড়ি বা জমি এইসবের জিনিসের দাম স্পিডে বাড়ছে, কিন্তু বাকি অন্য জিনিসের দাম সেরকম ভাবে বাড়ছে না, কিন্তু এটাকে তখন ইনফ্লেশন বলা যায় না। যখন সাধারণভাবে সব জিনিসের দামই বাড়ে, তখন তাকে ইনফ্লেশন বলে। ঠিক আছে, সেকেন্ড রুল হচ্ছে
মূল্য বৃদ্ধি ধারাবাহিকভাবে হতে হয়। আমি তোমাকে আগে বললাম যেটা, ধরো জিনিসের দাম 100 থেকে 110, 120 এরম ভাবে ধারাবাহিকভাবে, মানে সময়ের সাথে সাথে আস্তে আস্তে দাম বাড়তেই হয়। ঠিক আছে, সাময়িকভাবে দাম বাড়লে সেটাকে মুদ্রাস্ফীতি বলা হয় না। ধরো কোনো জিনিসের দাম 100 থেকে বেড়ে হঠাৎ করে 150 হয়ে গেল, কিন্তু সেটা ধরো কোনো একটা কারণের জন্য হয়েছে, স্পেশাল কারণের জন্য, তারপরে যখন কারণটা চলে গেল তখন দাম আবার কমে 100 হয়ে গেল। তা এই জিনিসটাকে কিন্তু আমি ইনফ্লেশন বলবো না। যখন 100 থেকে 110, 120, 130 এরকম ভাবে ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকবে, সেটাকেই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলা হবে। এবং অবশ্যই দাম বাড়লে আমরা দেখলাম দাম এবং ক্রয় ক্ষমতার কি সম্পর্ক হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তার মানে দাম বাড়লে ক্রয় ক্ষমতা কমবে এবং দাম কমলে ক্রয় ক্ষমতা বাড়বে। কিভাবে লেখা আছে, টাকার ক্রয় ক্ষমতা অবশ্যই কমতে হবে, অবশ্যই কমতে হবে। এই তিনটে হচ্ছে গোল্ডেন রুলস অফ ইনফ্লেশন। এবার দেখো, ইনফ্লেশন আমরা বুঝে গেলাম, এবার আমরা বুঝবো ডিফ্লেশন কি, ডিসইনফ্লেশন কি। এই দুটো জিনিস আসে, এই দুটো জিনিস একটু কনফিউজিং আছে। দেখো, এবার প্রথম আমরা ইনফ্লেশন নিয়ে আলোচনা করে ফেলেছি, এবার আমরা যাবো ডিফ্লেশনে। ডিফ্লেশন বলতে বাংলায় বোঝায় মূল্য হ্রাস। ইনফ্লেশনের জাস্ট এক্সাক্ট অপোজিট ঘটনাটাই হচ্ছে ডিফ্লেশন। ইনফ্লেশনের অপোজিট হচ্ছে ডিফ্লেশন। মানে কোনো জিনিসের দাম সময়ের সাথে সাথে যখন কমতে থাকে এবং ক্রয় ক্ষমতা যখন বাড়তে থাকে, সেটাকে বলা হয় ডিফ্লেশন। ইনফ্লেশনে আমরা কি পড়েছিলাম, দাম বাড়বে ক্রয় ক্ষমতা কমবে, দাম বাড়বে ক্রয় ক্ষমতা কমবে। এখানে দাম বাড়বে না, ক্রয় ক্ষমতা বাড়বে, কিন্তু দাম কমবে। এই জিনিসটাকে কি বলা হয়, ডিফ্লেশন। এতে কি হয়, ডিফ্লেশন হলে ধরো আগে একটা জিনিস, চালের দাম ছিল 1 কিলো 60 টাকা, এখন সেটা কমে হয়ে গেল 50 টাকা, তারপরের বছর হয়ে গেল 45 টাকা। তার মানে কি, ক্রমাগত দামটা যদি কমতে থাকে, একেই কি বলবো, ডিফ্লেশন। এখানে কি হয়, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। মানে 100 টাকা দিয়ে যখন 60 টাকা কিলো ছিল তুমি যতটা চাল কিনতে, এখন ধরো 45 টাকা কিলো হয়ে গেছে, তুমি আর বেশি পরিমাণ চাল কিনছো, তার মানে কি, তোমার ক্রয় ক্ষমতা বেড়ে যাচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা কম লাভ করবে, কারণ জিনিসপত্রের দাম যদি ধারাবাহিকভাবে না বাড়ে, ব্যবসায়ীরা লাভ করতে পারবে না। এবং এই ডিফ্লেশনের কেসে কি হয়, কর্মসংস্থানও কমে যায়। এটাও ইকোনমিক্সের জন্য, মানে ইকোনমির জন্য ভালো না, মানে কোনো দেশের অর্থনীতির জন্য ইনফ্লেশনও ভালো না, মানে অতিরিক্ত ইনফ্লেশনও ভালো না, এবং অতিরিক্ত ডিফ্লেশনও ভালো না। মানে দাম অতিরিক্ত বেড়ে যাওয়াও ভালো না, দাম অতিরিক্ত কমে যাওয়াও ভালো না। যেটা ভালো সেটাকে বলা হয় ডিসইনফ্লেশন। ডিসইনফ্লেশন মানে কিন্তু দাম কমা না। অনেকেই ভুল করে যে ডিসইনফ্লেশন মানে দাম কমে যাওয়া, যেহেতু সামনে ডিস আছে সেই জন্য এটাকে নেগেটিভ ভাবা হয়, কিন্তু এটা নেগেটিভ না। এটা হচ্ছে, এখানে দাম কমে না, শুধু দাম বাড়ার গতিটা কমে। খুব ভালো করে বোঝো, এখানে দাম কিন্তু জিনিসের কমবে না, দাম বাড়ার গতিটা কমবে। ধরো ইনফ্লেশনের কেসে কি হচ্ছিল, ধরো এক বছরে কোনো জিনিসের দাম 15% স্পিডে বাড়ছিল, যেটা নর্মাল না। নর্মাল কি হয় সেটা আমরা পরে ডিসকাস করবো, আরবিআই কতটা পার্সেন্ট ইনফ্লেশনটাকে নর্মাল বলে, সেটাই ভিডিও শেষে আমরা আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে, তোমাদের সব কনসেপ্ট খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। ধরো কোনো জিনিসের দাম 15% হারে বাড়ছিল, মানে আগের বছর যে জিনিসটার দাম 100 টাকা ছিল এখন 115 হয়ে গেল, পরের বছর আরো বেড়ে 125 মতন হয়ে গেল। তো এইভাবে যখন জিনিসের দাম বাড়ছে, সেটা হচ্ছে অতিরিক্ত দাম বাড়া। এটাও ইকোনমির জন্য ভালো না, একইভাবে ডিফ্লেশনটাও ইকোনমির জন্য ভালো না। যেটা ভালো সেটা হচ্ছে ডিসইনফ্লেশন। ডিসইনফ্লেশন বলতে বাংলায় বোঝায় যখন জিনিসের দাম বাড়ছে কিন্তু স্লোলি বাড়ছে, স্লোলি বাড়ছে। স্লোলি যখন জিনিসের দাম বাড়ে, তখন হচ্ছে সেটা অর্থনীতির জন্য খুবই ভালো হয়, সেটাকে বলা হয় ডিসইনফ্লেশন। দাম বাড়ে না, মানে দাম কমে না, দাম বাড়ে কিন্তু দাম বাড়ার গতিটা শুধু কমে যায়। মানে ধরো কোনো দেশের, ধরো অর্থনীতির জন্য আমি ধরো বলছি, ভারতের অর্থনীতিতে আগের বছর ধরো অর্থনীতিতে, ভারতের ইকোনমিতে ইনফ্লেশন ছিল 8% 2024-এ। তো 2025-এ সেটা হয়ে গেল 7%, 2026-এ গিয়ে হয়ে গেল 6%। মানে কি, প্রতি বছর আমার ইনফ্লেশনের রেট কমতে থাকছে। তার মানে কি, জিনিসপত্রের দাম কিন্তু এখনো বাড়ছে। আগের বছর যেটা 8% স্পিডে বাড়ছিল, এখন সেটা 7% স্পিডে বাড়ছে, পরের বছর সেটা 6% স্পিডে বাড়ছে। তার মানে কি, জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে, কিন্তু আগের মতো দ্রুতভাবে বাড়ছে না। এটাকেই বলে ডিসইনফ্লেশন। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা ডিফ্লেশন নিয়ে একটুখানি বলে দিই। ডিফ্লেশন আমি বললাম অর্থনীতির জন্য অবশ্যই ভালো না, কারণ মানুষের যদি ক্রয় ক্ষমতা বেড়ে যায় তাহলে ব্যবসায় লাভ কমে যায়। এবার ব্যবসায় লাভ কমে গেলে কর্মসংস্থান কমে যাবে, কর্মসংস্থান কমে গেলে কোনো ইকোনমির জন্য সেটা ভালো না। যদি মানুষের চাকরি না থাকে, কাজবাজি না থাকে, তখন সেটা কোনো ইকোনমির জন্যই ভালো হয় না। ঠিক আছে, এই ডিফ্লেশনের ক্ষেত্রে কি হয়, চাহিদা কমে যায়। ঠিক আছে, আর ডিসইনফ্লেশনের ক্ষেত্রে কি হয়, কোনো দেশের ডিসইনফ্লেশনের যে আমি উদাহরণটা দিলাম সেটাই লেখা আছে। ধরো প্রথম বছরে 8%, পরের বছর 6%, তারপরের বছর 4%। মানে কি, তোমার দাম এখনো বাড়ছে কিন্তু দাম সেই স্পিডে বাড়ছে না। ঠিক আছে, একেই বলা হয় ডিসইনফ্লেশন। এবার আমরা
ইনফ্লেশন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ডিসইনফ্লেশন এবং ডিফ্লেশন নিয়ে যেটুকু জানার ছিল তোমাদের আমি বলে দিয়েছি, ওইটুকু জানলেই এনাফ এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ডিফ্লেশন কখন হয়, ডিসইনফ্লেশন কখন হয়, ইনফ্লেশন কখন হয়। ঠিক আছে, দেখো দ্য 4 ড্রাইভার্স অফ ইনফ্লেশন মানে মূল্যস্ফীতির 4টি মেন কারণ। মূল্যস্ফীতির মেন 4টা যে কারণ হয় তাকে বলা হয়, একটা বলে ডিমান্ড অ্যান্ড পুল ইনফ্লেশন, আমরা সব বিস্তারিতভাবে দেখছি এর পরের স্লাইডে। দেখো আরেকটাকে বলে কস্ট পুশ ইনফ্লেশন, আরেকটাকে বলে বিল্ট ইন বা ওয়েজ প্রাইস স্পাইরাল, আরেকটাকে বলে ইম্পোর্টেড ইনফ্লেশন। আর প্রথমটা নিয়ে আলোচনা করি, ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন মানে ধরো একটা খুব সাধারণ ছোট্ট উদাহরণ দিয়ে বলো, ধরো আইপিএল এর ফাইনাল হবে বা ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল হবে, ঠিক আছে, ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল। তো তুমি ধরো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে চাও, খুব ভালো, এতদূর বুঝতে পারলে। এবার স্টেডিয়ামের তো একটা ক্যাপাসিটি আছে, ধরো স্টেডিয়ামে 50,000 লোক খেলা দেখতে চায়। এবার একটা টিকিটের জন্য আমি আলোচনা করছি, ধরো এই একটা টিকিট কেনার জন্য, প্রত্যেকটা টিকিট কেনার জন্য ধরো 500 জন লোক ওয়েট করছে বা 500 জন লোক চেষ্টা করছে। তখন কি হবে, এই জিনিসটার দাম অবভিয়াসলি বেড়ে যাবে। যখন চাহিদা খুব বেশি হয় মানে ডিমান্ড খুব বেশি হয় কিন্তু প্রোডাক্টটা একটাই কম থাকে, মানে প্রোডাক্টের সাপ্লাইটা কম থাকে, তখন জিনিসের দাম অবভিয়াসলি বেড়ে যায়। ঠিক আছে, আইপিএল এর টিকিট ধরো, আইপিএল এর ফাইনাল টিকিট, সবাই টিকিট কিনতে যাচ্ছে কিন্তু টিকিটের সংখ্যাটা তো খুব কম, সেই জন্য দামটা অবভিয়াসলি বেড়ে যায়। এটাকেই বলা হচ্ছে ডিমান্ড অ্যান্ড পুল ইনফ্লেশন। মানে কি, ডিমান্ড হাই আছে কিন্তু সাপ্লাই লো আছে, তখন কি হয়, তখন যে মুদ্রাস্ফীতি হয় তাকে বাংলায় বলে কি, চাহিদাজনিত মুদ্রাস্ফীতি, ইংরেজিতে বলে কি, ডিমান্ড অ্যান্ড ফুড ইনফ্লেশন। যখন ডিমান্ড হাই সাপ্লাই কম। ঠিক আছে, নেক্সট টাইপ অফ ইনফ্লেশন যাকে বলে কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশন বলতে ধরো তুমি একটা বিস্কুটের কোম্পানির উদাহরণ নিয়ে বোঝো, হঠাৎ করে ধরো ময়দার দাম বেড়ে গেছে, খুব ভালো, ময়দার দাম বেড়ে গেছে, গ্যাসের দামও বেড়ে গেছে, ধরো তোমার শ্রমিকের মজুরি বেড়ে গেছে, এইগুলো যদি বেড়ে যায় অবভিয়াসলি এই জিনিসগুলো দিয়েই তো বিস্কুট তৈরি হয়, ময়দা লাগে, গ্যাস লাগে, শ্রমিকের মজুরি লাগে মানে শ্রমিকের পরিশ্রম লাগে। তো এই জিনিসগুলো যদি বাড়ে তখন অবভিয়াসলি বিস্কুটের দামটা বাড়াতেই হবে কোম্পানিকে, ঠিক না? বিস্কুটের দাম যদি বিস্কুটের দাম বেড়ে যায় তো নিজের লাভ বাঁচানোর জন্য কোম্পানি বিস্কুটের দাম বাড়িয়ে দেয়। এবার এই জিনিসটা কেন হলো, কারণ উৎপাদনের ব্যয় বেড়ে গেছে বলে, যে জিনিসটা উৎপাদন করতে যা যা জিনিস লাগতো, বিস্কুটটা উৎপাদন করতে গ্যাস লাগতো, ময়দা লাগতো, শ্রমিক লাগতো, এই সবের কস্ট বেড়ে গেছে, সেই জন্য প্রোডাক্টের দামও বেড়ে গেল। ঠিক, তো এই জিনিসটাই কি বলে, ব্যয়জনিত মুদ্রাস্ফীতি বা কস্ট পুশ ইনফ্লেশন। ঠিক আছে, ধরো কাঁচামালের দাম বেড়ে যাওয়া, শ্রমিকের মজুরি বেড়ে যাওয়া, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাওয়া। ঠিক একইভাবে যখন তোমরা খবরে শোনো ডিজেল বা পেট্রোলের দাম বেড়ে যায়, তখন সব রকম জিনিসের দাম জেনারেলি বেড়ে যায়। কারণ কি, সব রকম জিনিস পরিবহন করতে হয়, সব জিনিস তো সব জায়গায় উৎপাদন হয় না, ইম্পোর্টেড হয় কোনো জিনিস, তা পরিবহন করতে গেলে মানে জিনিসটাকে এক জায়গায় যখন যেখানে উৎপাদন হচ্ছে সেখান থেকে তোমার যেখানে চাহিদা আছে সেখানে নিয়ে যেতে গেলে অবশ্যই তোমার পরিবহনের জন্য ডিজেল এবং পেট্রোল দরকার হবে। সেই জন্য যখন ডিজেল এবং পেট্রোলের দাম বেড়ে যায় ম্যাক্সিমাম জিনিসের দাম বেড়ে যায়, ঠিক একই কারণে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। ঠিক আছে, যেহেতু এই দেখো পেট্রোলের দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে, ফলে শাকসবজি এবং অন্যান্য পণ্যের দামও বেড়ে যায়। ঠিক আছে, তা উৎপাদক এখানে বাধ্য হয়ে চূড়ান্ত দাম বাড়ায়, মানে উৎপাদককে এখানে উৎপাদক আমি যে উদাহরণ নিয়েছিলাম সেখানে হচ্ছে বিস্কুট ফ্যাক্টরি উৎপাদক ছিল, তারা কি উৎপাদন করছিল, বিস্কুট উৎপাদন করছিল। এবার বিস্কুট উৎপাদন করার জন্য যে জিনিসগুলোর দরকার ছিল সেগুলোর দাম বেড়ে গেছে বলে বিস্কুটের দামও বেড়ে গেছে। তো এই জিনিসটাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন বা ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। এর আগে আমরা দেখলাম ডিমান্ড পুল ইনফ্লেশন, এরপরে দেখলাম কস্ট পুশ ইনফ্লেশন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও এবং আগের পার্টগুলো অবশ্যই দেখো। নেক্সট দেখো, নেক্সট দুটো আছে, সেগুলোকে বলা হয় বিল্ট ইন ইনফ্লেশন। বিল্ট ইন ইনফ্লেশন একে বলা হয় ওয়েজ স্পাইরাল ইনফ্লেশনও বলা হয়, এর আরেক নাম হচ্ছে ওয়েজ স্পাইরাল ইনফ্লেশন। তোমাদের কনসেপ্টটা শুধু জেনে রাখো কিভাবে হচ্ছে এবং আরেকটা হচ্ছে ইম্পোর্টেড ইনফ্লেশন। প্রথমে আমরা বিল্ট ইন ইনফ্লেশন নিয়ে আলোচনা করি, চলো। ধরো একে কি বললাম, একে বলা হয় ওয়েজ স্পাইরাল ইনফ্লেশনও বলা হয়। ধরো কোনো জিনিসের দাম বেড়ে যাওয়ার জন্য কর্মচারীরা বললো আমাদের বেতন বাড়ান, কোম্পানি বেতন বাড়িয়ে দিল। এবার কোম্পানি যখন বেতন বাড়িয়ে দেবে কোম্পানির খরচও তো বেড়ে গেল না। এবার কোম্পানির খরচ বাড়ার জন্য বেড়ে গেল, যেহেতু কোম্পানি যে জিনিসটা তৈরি করছিল তার দাম বাড়িয়ে দিল। ধরো আমি বিস্কুট ফ্যাক্টরির উদাহরণ নিয়েই বলছি, ঠিক আছে, ধরো জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ধরো বিস্কুটের দাম বেড়ে গেছে, সেই জন্য কোম্পানির মজদুররা বলল বেতন বাড়ান, বেতন বাড়িয়ে দিল।
এবার বেতন যেহেতু বেড়ে গেল, কোম্পানির জন্য খরচা বেড়ে গেল, মানে উৎপাদন ব্যয় বেড়ে গেল, সেই জন্য কোম্পানি কি করলো, জিনিসপত্রের দাম আবার বাড়িয়ে দেবে। আবার মজদুররা বলবে বেতন বাড়ান, আবার বেতন বাড়ানোর জন্য উৎপাদন ব্যয় বেড়ে যাবে। তাই এই জিনিসটা কি হয়, এটা একটা সাইকেলে চলতে থাকে। ঠিক আছে, তো এই জন্য একে বলা হয় স্পাইরাল ইনফ্লেশন বা বিল্ট ইন ইনফ্লেশন। কোনো জিনিসের দাম বেড়ে গেল, কোম্পানির তোমার কর্মচারীরা বলল আমাদের বেতন বাড়ান, কোম্পানি বেতন বাড়িয়ে দিল, আবার কোম্পানির খরচ বেড়ে গেল, খরচ বাড়ানোর জন্য কোম্পানি আবার পণ্যের দাম বাড়িয়ে দিল, আবার পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার জন্য আবার কর্মচারীরা বলবে কি বেতন বাড়ান। এই চক্র যেটা বা এই সাইকেল যেটা, সেটা একটা সাইকেলে চলে, সেই জন্য একে বলা হয় কি স্পাইরাল ইনফ্লেশন বা ওয়েজ স্পাইরাল ইনফ্লেশন বা বিল্ট ইন ইনফ্লেশন। ঠিক আছে, আর নাম্বার লাস্ট হচ্ছে নাম্বার 4, ইম্পোর্টেড ইনফ্লেশন। ইম্পোর্টেড ইনফ্লেশন বলতে কি বোঝায়, ধরো ভারত প্রচুর অপরিশোধিত তেল বাইরের থেকে কেনে, কারণ ভারতে অত পরিমাণ তেল উৎপাদন হয় না যতটা তেল আমাদের রিকোয়ারমেন্ট, সেজন্য আমাদের তেল কি করতে হয়, ইম্পোর্ট করতে হয়, মানে বাইরে থেকে আমদানি করতে হয়। তো অপরিশোধিত তেল ইম্পোর্ট করে আমরা পিওর করে বিক্রি করি জেনারেলি বা ইউজ করি। ঠিক আছে, তো আন্তর্জাতিক বাজারে ধরো তেলের দাম বেড়ে গেল, আন্তর্জাতিক বাজারে এখন যেমন তোমরা জানো, ধরো হরমুজ, স্ট্রেট অফ হরমুজে এতদিন যুদ্ধ চলছিল, সেজন্য সব তোমার কি বলে সব জাহাজ আটকে ছিল, সেজন্য তেলের দাম বেড়ে গেছিল, ইউএসএ এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছিল। তো একইভাবে যে কোনো কারণেই আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বেড়ে যায়, তাহলে পেট্রোলের দাম বেড়ে যাবে, ডিজেলের দাম বেড়ে যাবে, পরিবহনের খরচ বেড়ে যাবে, এবং একইভাবে পরিবহনের খরচ বাড়লে সব জিনিসের দাম আস্তে আস্তে বাড়বে। সুতরাং এই জিনিসটাকে বলা হয় ইম্পোর্টেড ইনফ্লেশন, মানে বাইরের কোনো কারণে, বাইরের আন্তর্জাতিক বাজারে যদি কোনো কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং তার প্রভাবে যদি আমাদের দেশের ভেতর জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেটাকেই বলা হয় ইম্পোর্টেড ইনফ্লেশন। এবার দেখো ইনফ্লেশন কি হয়ে গেল, আমরা সব রকমের ইনফ্লেশন নিয়ে আলোচনা করলাম, ইনফ্লেশন, ডিফ্লেশন, ডিসইনফ্লেশন সবকিছু নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করবো হচ্ছে সিপিআই আর ডাব্লিউপিআই নিয়ে। আমাদের বর্তমানে ইনফ্লেশন যেটা মাপা হয় সিপিআই দিয়ে মাপা হয়, কিন্তু এর আগে পর্যন্ত এত বছর আমাদের মাপা হতো ডাব্লিউপিআই দিয়ে। সিপিআই দিয়ে আমাদের মাপা হয়, সিপিআই কি এবার ডাব্লিউপিআই কি ভালো করে শোনো। সিপিআই বলতে পুরোভাবে বোঝায়, সিপিআই পুরো কথা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার মানে কি, ধরো আমি তুমি সবাই হচ্ছে যারা নর্মাল মানুষ, তাদের বলা হয় কনজিউমার, মানে আমরা বাংলায় বললে বলা হয় ভোক্তা। আমরা যেসব জিনিস বাজারে তৈরি হয় তার ভোগ করি বলে আমাদের ভোক্তা বলে। এবার ধরো একে অনেক সময় রিটেল ইনফ্লেশনও বলা হয়। ধরো আমরা যেসব গুডস এবং সার্ভিস ইউজ করি, গুডস বলতে কি যেসব জিনিসগুলো আমরা কিনি, গুডস কি সার্ভিস কি আমরা পরে আগের পার্টে খুব ভালোভাবে আলোচনা করেছি, ওই পার্টটা যদি না দেখে থাকো দেখে নাও, তোমাদের বুঝতে পেরে যাবে গুডস কি সার্ভিসেস কি। সে যাই হোক, আমরা যখন গুডস এবং সার্ভিসেস ইউজ করি, ধরো চাল ডাল দুধ, মোবাইলের রিচার্জ, চিকিৎসা, বাস ভাড়া, এইসব জিনিসগুলো হচ্ছে গুডস এবং সার্ভিস। এর মধ্যে চাল ডাল দুধ হচ্ছে তোমার কি বলে গুডস, এবং বাকি জিনিসগুলো সার্ভিস, যেমন মোবাইলের রিচার্জ, চিকিৎসা, বাস ভাড়া, এগুলো হচ্ছে সার্ভিসের উদাহরণ। সে যাই হোক, আমরা যেইগুলো ইউজ করি এগুলোর দামের পরিবর্তন দেখে যে গভর্নমেন্ট আছে সে বুঝতে পারে মানুষের জীবনযাত্রার পরিমাণ বাড়ছে না কমছে। বুঝতে পারলে, ধরো আমরা যে জিনিসগুলো ইউজ করছি গুডস বা সার্ভিস হোক, সেগুলোর দাম বাড়া দেখে গভর্নমেন্ট বুঝতে পারে কি জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে। তো গভর্নমেন্ট সেই অনুযায়ী একটা সূচক রিলিজ করে বা ইন্ডেক্স রিলিজ করে, তাকেই বলা হয় সিপিআই। এই সিপিআই থেকে বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকেই ডিএ নির্ধারণ করা হয়। ডিএ কি, ডিএর পুরো কথা হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, ডিয়ারনেস অ্যালাওয়েন্স। ঠিক আছে, তো জিনিসপত্রের দাম বাড়লে ডিএ বাড়ে, একইভাবে সিপিআই বাড়ে এবং ডিএ বাড়ে। জিনিসপত্রের দাম কমলে সিপিআই কমে, ডিএ কমে। ঠিক আছে, একইভাবে পেনশন নির্ধারণ করা হয়, একইভাবে তোমাদের বেতন সংশোধন বা ওয়েজ রিভিশন করা হয়। ঠিক আছে, তো সিপিআই হচ্ছে এই জন্য ইম্পর্টেন্ট। সিপিআই কি, সাধারণ মানুষ যে জিনিস ব্যবহার করে তার দামের পরিবর্তনের সূচকই হচ্ছে সোজা ভাষায় সিপিআই। এবার আসি ডাব্লিউপিআই তে। ডাব্লিউপিআই বলতে কি বোঝায়, হোলসেল প্রাইস ইন্ডেক্স। এখানে জেনারেলি শুধু গুডস নিয়ে আলোচনা করা হয়, কোনো সার্ভিসেস নিয়ে আলোচনা করা হয় না। গুডস এবং সার্ভিসেস কি যদি তোমাদের কনসেপ্ট না ক্লিয়ার থাকে আগের পার্টটা দেখে নাও, আমি খুব ভালোভাবে বুঝিয়ে বলেছি। ঠিক আছে, এবার ধরো তুমি একই জিনিস পাইকারি বাজারে আসো। পাইকারি মানে বোঝো তো, ধরো একসঙ্গে অনেক জিনিস যেখানে ট্রেড হয় সেটাকেই বলে পাইকারি বাজার। ধরো একজন ব্যবসায়ী 500 বস্তা চাল একসঙ্গে কিনলো, এটা কিন্তু খুচরো না। যখন 500 বস্তা চাল কিনছে সে তার নিজের ইউজের জন্য কিনছে না নিশ্চয়ই। যখন তুমি 1 বস্তা চাল কিনছো তুমি নিজের ইউজের জন্য কিনছো বা তোমার পরিবারের ইউজের জন্য কিনছো। যখন তুমি 500 বস্তা চাল কিনছো তুমি নিশ্চয়ই সেটা দিয়ে ব্যবসা করবে, তুমি সেটা নিজে ইউজ করবে বলে কিনছো না। এটাকে খুচরো বলা যায় না, এটাকে বলা হয় পাইকারি জিনিস। এই পাইকারি বাজারে যখন দামের পরিবর্তন হয় সেটাকে সূচক দিয়ে যখন ইন্ডেক্স দিয়ে যখন রিফ্লেক্ট করা হয় তাকেই বলা হয় ডাব্লিউপিআই বা হোলসেল প্রাইস ইন্ডেক্স।
সোজা কথায় সিপিআই মানে কনজিউমার মানে রিটেল মানে খুচরো, আর ডাব্লিউপিআই মানে হোলসেল মানে হচ্ছে পাইকারি। সিপিআই খুচরো এবং ডাব্লিউপিআই হচ্ছে পাইকারি। এইটুকু মনে রাখলেই হবে। পাইকারি বাজারে পণ্যের দাম যেভাবে পরিবর্তন হয় সেই অনুযায়ী ডাব্লিউপিআই বাড়ে বা কমে। এবার দেখো সিপিআই এবং ডাব্লিউপিআই এর মধ্যে একটা আলোচনা বেসিক। সিপিআই এর টার্গেট কি থাকে? আমি বললাম খুচরো ব্যবসায়ী বা খুচরো জিনিসপত্রের দাম, এবং ডাব্লিউপিআই হচ্ছে পাইকারি। এবার সিপিআই তে করতে সবসময় গুডস এবং সার্ভিসেস দুটোই ক্যালকুলেট করা হয়, এবং ডাব্লিউপিআই এর সময় শুধুমাত্র পণ্য নিয়েই ক্যালকুলেট করা হয়। সিপিআই এর প্রাইমারি ইউজার হচ্ছে কনজিউমার এবং ডাব্লিউপিআই এর হচ্ছে বিজনেসরা। আরবিআই ইম্পর্টেন্স দেয় হচ্ছে সিপিআই কে, সিপিআই হচ্ছে আরবিআই ইম্পর্টেন্স দেয়, এবং এই অনুযায়ী আরবিআই তৈরি করা হচ্ছে এমপিসি মানে মনিটারি পলিসি কমিটি। এরা কি করে? বিভিন্ন রকমের রেটস রিলিজ করে, যাই দিয়ে তোমার বাজারে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা হয়। চলো পরের স্লাইড দেখো, খুব ভালো করে বুঝতে পারবে। এবার দেখো বলছে কি আরবিআই কি করে। আরবিআই যখন ইনফ্লেশন খুব বেড়ে যায় বা কমে যায়, মানে বাজারে জিনিসপত্র টাকার যোগান যখন খুব বেড়ে যায় বা কমে যায়, তখন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আরবিআই কি করে? মনিটারি পলিসি কমিটি বলে একটা কমিটি তৈরি করে, যারা প্রতি 2 মাসে একটা করে রেটস অ্যানাউন্স করে। কি কি রেটস অ্যানাউন্স করে? রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর। এগুলোর পুরো কথা কি একবার করে শুনে নাও। একে বলে আরআর মানে রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এবং এসএলআর হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এই হচ্ছে এসএলআর, সিআরআর, আরআরআর এবং আরআর। তো এই রেটসগুলোর মাধ্যমে আরবিআই কি করে? আরবিআই তোমার ইনফ্লেশনের টার্গেট করে, মানে ইনফ্লেশনটাকে আরবিআই এর টার্গেট হচ্ছে 4% প্লাস মাইনাস 2%, প্লাস মাইনাস 2%। তাহলে 4 প্লাস 2 করলে কত হয়? 6%, আর 4 মাইনাস 2 করলে হচ্ছে 2%। তো এই 2% থেকে 6%-এর মধ্যে আরবিআই ইনফ্লেশনটাকে রাখতে চায়। মানে বাজারে যখন ইনফ্লেশন হয় তা আরবিআই চাই কি? আরবিআই চাই হচ্ছে 2 থেকে 6%-এর মধ্যে যাতে ইনফ্লেশন থাকে। আদর্শ লক্ষ্য কি? মানে তোমার আদর্শ লক্ষ্য হচ্ছে 4%, কিন্তু 2%ও চলে, 6%ও চলে। ঠিক আছে? তো এই জন্য আরবিআই কি করে? আরবিআই তৈরি করে হচ্ছে মনিটারি পলিসি কমিটি। তো মনিটারি পলিসি কমিটি কে তৈরি করে? আরবিআই। আরবিআই কি রেট বললাম? রেপো রেট, সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও, এবং স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এইগুলো বাড়িয়ে ইনফ্লেশন কমায়। ঠিক আছে? এবং ওএমও মানে ওপেন মার্কেট অপারেশন, যখন আমরা ব্যাংকিংটা পড়বো না, এই জিনিসগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এটাকে অ্যাক্টিভেট করে দেয়। এটা অ্যাক্টিভেট করলে কি হয়? ওপেন মার্কেট যখন অপারেশন অ্যাক্টিভেট করে তখন বাজারের অতিরিক্ত টাকা কমে যায়। একইভাবে গভর্নমেন্ট যখন ইনফ্লেশন কন্ট্রোল করতে চায়, গভর্নমেন্ট করে কি? চেঞ্জ করে। গভর্নমেন্ট যা করে তার নাম হচ্ছে ফিসকাল পলিসি। ফিসকাল পলিসিতে চেঞ্জ করে, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ করে, গভর্নমেন্ট কি করে? ট্যাক্স বৃদ্ধি করে। এইভাবে গভর্নমেন্ট ইনফ্লেশন কন্ট্রোল করে। এবং আরবিআই কিভাবে করে? রিভার্স রেপো রেট, সিআরআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর এবং ওএমও, এই কয়েকটা জিনিস বাড়িয়ে বা কমিয়ে আরবিআই ইনফ্লেশন কন্ট্রোল করে। ঠিক আছে? আর একটা স্লাইড দেখো যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা আমরা হ্যাঁ এবার আমরা বলি ইনফ্লেশনের প্রভাবে সাধারণ মানুষের কি রকম চেঞ্জ হয় জীবনে। ধরো একটা সাধারণ মানুষ আছে, ইনফ্লেশন বেড়ে গেল, তাহলে একই বেতনে আগের মতো সে কেনাকাটা করতে পারবে না। একজন স্যালারিড মানুষ, কিন্তু বেতনটা তো একই পাচ্ছে, আগের মাসে যা মাইনে পেয়েছিল এই মাসেও সেই মাইনেই পাবে। কিন্তু তার ইনফ্লেশন যেহেতু হয়েছে, মানে মুদ্রাস্ফীতি যখন হয়েছে, যখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সে আগের মতো কেনাকাটা করতে পারছে না। ধরো বেতনভোগী যারা মানুষ, পেনশনভোগী যারা মানুষ, তারা হচ্ছে ইনফ্লেশনের প্রভাবে সবচেয়ে সমস্যায় পড়ে। ঠিক একইভাবে যারা ঋণ নিয়েছে, মানে যারা লোন নিয়েছে, এই যে বললাম স্থির আয়ের মানুষ মানে স্যালারিড মানুষ, পেনশনভোগী মানুষ, মানে এদের ইনকাম কিন্তু স্থির, মানে এদের ইনকাম হচ্ছে আগের থেকে ফিক্সড। তারা প্রতি মাসে ধরো 50,000 টাকা মাইনে হলে যতই জিনিসের দাম বেড়ে যাক তুমি 50,000 টাকাই মাইনে পাবে, তাই না? তো এরা হচ্ছে সবচেয়ে বড় ইনফ্লেশনের জন্য ক্ষতিগ্রস্ত হয়। ঠিক একইভাবে ধরো ধরো যারা লোন নিয়েছে, মানে তুমি একটা লোন নিয়েছো, তাহলে তোমার ইএমআই তো আগের থেকে ফিক্সড হয়ে গেছে না? তোমার ইএমআই আগের থেকে ফিক্সড হয়েছে, কিন্তু ভবিষ্যতে একই ঋণ কম প্রকৃত মূল্যে শোধ করতে পারছো। মানে কি? তোমার জিনিসপত্রের দাম যেহেতু বেড়ে গেছে, তোমার ইএমআইটা তুলনামূলকভাবে কম লাগছে। সেই জন্য যারা লোন নেয় তারা লাভ হয়, মানে তারা লাভবান হয় ঋণ গ্রহীতা। এবং ঠিক একই উল্টো কারণে ঋণদাতা মানে যারা টাকাটা কম ফেরত পাবে, তারা ক্ষতি হবে তাদের। মানে ঋণ গ্রহীতারা ইনফ্লেশনের জন্য লাভবান হয় এবং ঋণদাতারা ইনফ্লেশনের জন্য ক্ষতিগ্রস্ত হয়।
আরেকবার ভালো করে বোঝো, ধরো তুমি লোন নিয়েছো 1,00,000 টাকা, ঠিক আছে? তুমি 1,00,000 টাকার লোন নিয়েছো, তার ধরো ইএমআই সেট হয়েছে 3,000 টাকা করে, প্রতি মাসে তুমি 3,000 টাকা দাও। এবার ধরো জিনিসপত্রের দাম বেড়ে গেছে লোন নেওয়ার পর, তাহলে যে তুমি যে 3,000 টাকা দিচ্ছ, সেই 3,000 টাকার তো ক্রয় ক্ষমতা কমে গেছে না? তাহলে তোমার কাছে 3,000 টাকাটা বেশি মনে হচ্ছে না, কিন্তু 3,000 টাকাটা তুমি যাকে দিচ্ছ, মানে যে তোমাকে লোন দিয়েছিল, তার কাছে এখন 3,000 টাকাটা কম টাকা, তাই না? ঠিক একইভাবে তার মানে কি লাভ হলো, কি হলো ব্যাপারটা দাঁড়ালো, যে লোন নিয়েছিল তার লাভ হলো, তাকে তুলনামূলকভাবে যে টাকাটা দিতে হচ্ছে তাতে তার ক্রয় ক্ষমতা যেহেতু কমে গেছে, যে লোন দিয়েছিল তার ক্ষতি হচ্ছে এখন। ঠিক একইভাবে ইনফ্লেশনের জন্য লাভবান হয় ঋণ গ্রহীতারা এবং ক্ষতিগ্রস্ত হয় ঋণদাতারা। এটা বারবার পরীক্ষায় আসে, এটা একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা যা যা ছিল সব বিস্তারিতভাবে আলোচনা করলাম। এখানে কয়েকটা ধরো এগুলো শেষ মুহূর্তে ধরো চিটশিট, এটা তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ওই পুরো জিনিসটাকে চিটশিট হিসাবে দেওয়া আছে। ইনফ্লেশন কি, ডিফ্লেশন কি, ডিসইনফ্লেশন কি, সিপিআই কি, ডাব্লিউপিআই কি, আরবিআই টার্গেট কি, এইসব জিনিসগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, এবার কয়েকটা ধরো কোশ্চেন্স আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে মুদ্রাস্ফীতির ফলে কোনটা কমে? মুদ্রাস্ফীতির ফলে কোনটা কমে? টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, আমি দেখলাম, তাই না? টাকার ক্রয় ক্ষমতা কমে যায় এবং দাম বেড়ে যায়। সেকেন্ড প্রশ্ন আছে, আরবিআই বর্তমানে কোন সূচকের মাধ্যমে ইনফ্লেশন টার্গেট করে? এখন করে সিপিআই এর মাধ্যমে, আগে করতো ডাব্লিউপিআই এর মাধ্যমে। তো আমার সিপিআই হবে রাইট আনসার। এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে এগুলো আগে আগে ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএসসি এক্সামে এসছে। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি পাইকারি মূল্য সূচক? পাইকারি মানে কি বলেছিলাম? হোলসেল। তো হোলসেল প্রাইস ইন্ডেক্স হচ্ছে ডাব্লিউপিআই, তো ডাব্লিউপিআই হয়ে যাবে আনসার। এবং লাস্ট কোশ্চেন দেখো, ডিসইনফ্লেশন বলতে বোঝায় কি? অপশন এ আছে মূল্য কমে যাওয়া, অপশন বি মূল্য বৃদ্ধির হার কমে যাওয়া, অপশন সি আছে মূল্য স্থির থাকা, অপশন ডি আছে মূল্য দ্বিগুণ হওয়া। তো মূল্য বৃদ্ধি যখন হারটা কমে যায়, মানে মূল্য বাড়ছে কিন্তু কম স্পিডে বাড়ছে, সেকেই বলে কি? ডিসইনফ্লেশন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ক্লাসে আমরা অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, আগের ভিডিওগুলো দেখে নিও। তোমাদের এই যে সিরিজ চলছে, পুরো সিরিজটা একবার দেখে নিলে সব কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।